ওষুধ খুঁজেছিলাম, পাইনি কোথাও। চোয়াল শক্ত হয়ে আসে স্বপ্নিলের, দাঁতে দাঁত চেপে বলে, তো আমাকে সেটা ফোন করে বলা যেত না? আমি কি বাইরে ছিলাম না এতক্ষণ? অনেকদিন পর বন্ধুদের সাথে ছিলেন, আমি আপনাকে ডিস্টার্ব করতে চাইনি। ছাড়া ব্রাহি, কি সমস্যা তোমার? আমি বলো তো, তখন থেকে যেটাই বলছি তোমার একটাই উত্তর, আমার জন্য তুমি করনি। তোমার কথা শুনে আমার এখন মনে হচ্ছে সব দোষ আমার জন্যই তোমার এই অবস্থা। আমাকে নিজের নজরে অপরাধী বানাচ্ছ তুমি। কথাগুলো বলতে বলতেই বিছানা থেকে উঠে গেল স্বপ্নিল। একটু পর ওয়াশরুম থেকে গেঞ্জি বদলে গায়ে শার্ট চেপে বের হলো সে। ওকে এভাবে বের হতে দেখে কপালে ভাঁজ পড়ে রাহিতার। সেভাবেই বোকার মতো জিজ্ঞেস করে, এই সময় কোথায় যাচ্ছেন আপনি? অনেক রাত হয়েছে তো। নিজের দায়িত্ব পূরণ করতে যাচ্ছি। মানে? কিছু না, তুমি আমাকে ফোনে বললে যেটা বাইরে থেকে তখন আনতে পারতাম সেটা এখন আনতে চাচ্ছি। আল্লাহ, আপনার যাওয়ার দরকার নেই, আমি কাল ভার্সিটি যাওয়ার সময় কিনে নেব। অতটা অসুবিধা হচ্ছে না আমার, এত রাতে কষ্ট করে যেতে হবে না আপনার, প্লিজ। ওর কথাকে পাত্তা না দিয়ে টেবিল থেকে ওয়ালেট হাতে নিয়ে রুম থেকে বের হয় স্বপ্নিল। যেতে যেতে শীতল কণ্ঠে বলে যায়, এমনিতে কম গিল্টি ফিল করি না তোমায় এতদিন কষ্ট দিয়ে, তার মধ্যে তুমি এসব শুরু করেছো। 1 মাস তোমায় যথেষ্ট অবহেলা করেছি, কিন্তু বাকি জীবনে আর নয়। তাই আমায় চুপচাপ নিজের কাজ করতে দাও। আমি না আসা পর্যন্ত ঘুমাবো না, আমি না আসা পর্যন্ত ঘুমাবে না, মনে থাকে যেন। ওর যাওয়ার পানে অবাক নয়নে চেয়ে থাকে রাহিতা। স্বপ্নিলের আচরণ ও বলা কথাগুলোর মাঝে আজ অন্যরকম এক ভালো লাগা খুঁজে পায় সে। মনের এই খুশির সামনে যে তার হাত পায়ের সামান্য অ্যালার্জি যেন কিছুই না। তার প্রতি এমন যত্নশীল স্বপ্নিলকে আগে কখনো দেখেনি সে। ও যদি রোজ রোজ এমন কেয়ার দেখায়, তবে তার জন্য প্রতিদিন অ্যালার্জির কষ্ট সইতে পারবে রাহিতা। আনমনে ভেবে বোকার মতো নিজেই হাসে মেয়েটা। স্বপ্নিল ফিরে কিছুক্ষণ পরেই। ওদের বাসা থেকে মিনিট 10 দূরে এক ফার্মেসি থাকায় বেশি দূর যেতে হয়নি তার। ভাগ্যক্রমে দোকানটা বন্ধ করার ঠিক আগ মুহূর্তে সে পৌঁছায়, অন্যথা ঔষধ পাওয়া হতো না তার আজ। ওকে ফিরতে দেখেই বিছানা থেকে উঠে দাঁড়ায় রাহিতা। বিস্মিত সুরে প্রশ্ন করে, এত তাড়াতাড়ি এলেন যে? কোনো দোকান খোলা পাননি তাই না? আমি আগেই মানা করেছিলাম এ সময় যেতে। ওর প্রশ্নের জবাব না দিয়ে শার্ট বদলাতে শুরু করে স্বপ্নিল। রাহিতা ভাবল ও এখনও রেগে আছে, তাই চুপচাপ এক কাত হয়ে শুয়ে পড়ল বিছানায়। একটু পর চোখের সামনে পানির গ্লাস দেখে চমকে সামনে তাকায় সে। ওর সম্মুখে গ্লাস হাতে দাঁড়িয়ে থাকা স্বপ্নিলকে দেখে আপনা আপনিই উঠে বসে বিছানায়। অবাক হয়ে কিছু বলার জন্য মুখ খুলে হা করতেই ওর মুখে ওষুধ ঢুকিয়ে দেয় স্বপ্নিল। একই সাথে দ্রুত বেগে গ্লাসটাও ধরিয়ে দেয় ওর হাতে। বিস্ময়ে হতবিহ্বল রাহিতা কোনো শব্দ উচ্চারণ করারও সুযোগ পায় না আর। নিজের কাজ শেষ করে শব্দহীনভাবে অপর পাশে নিজেও বিছানায় শুয়ে পড়ে স্বপ্নিল। এতক্ষণে বিস্ময়ের রেশ কাটিয়ে খুশি মনে মাত্র চোখ বন্ধ করেছিল রাহিতা। মনে মনে ভাবল, স্বপ্নিল তবে ধীরে ধীরে ওকে মন থেকে নিজের বউ হিসেবে মেনে নেওয়া শুরু করেছে। অন্তত ওর আচরণ তো তাই বলছে। মন বিনিময়ের অপেক্ষার অবসান ঘটল বটে। ঠিক সে সময় তার আশার প্রদীপকে দপ করে নিভিয়ে স্বপ্নিলের কাট কাট গলা ওর কানে ভাসে। একটু আগে যা করলাম তাতে ভেবো না আমি তোমায় নিজের স্ত্রী হিসেবে মন থেকে মেনে নিয়েছি। আমি তোমায় মিথ্যা আশ্বাস দিতে চাই না রাহি, তাই তুমি কিছু ভাবার আগে নিজ থেকেই বলেছি, আজ আমি স্রেফ নিজের দায়িত্ববোধের খাতিরে তোমার সাথে এমন আচরণ করেছি, এবং এটা ভবিষ্যতেও করব। কারণ আমি না মানতে চাইলেও তুমি আমার বউ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আর তার চেয়েও বড় কথা হলো তুমি আমার দায়িত্ব। তোমার প্রতি কোনোরূপ অবহেলা হলে সেটার দায়ভার আমাকেই নিতে হবে। তাই তোমার ভালো মন্দের বিষয়ে আমি কোনো প্রকার হেরফের হতে দিব না। আর একটা কথা, আপাতত তোমায় বন্ধু ছাড়া অন্য কিছু ভাবা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার সময় দরকার, আশা করছি তুমি আমাকে বুঝবে। ব্যাস, এতক্ষণের খুশিটা যেন মুহূর্তেই নিঃশেষ হয়ে গেল রাহিতার। নিঃশব্দে চোখ বেয়ে গড়ে পড়ল দুফোঁটা নোনা অশ্রুজল।
যা অন্ধকার কক্ষের নির্জনতায় টের পেল না স্বপ্নিল। বেশ কিছুক্ষণ ওকে নীরব দেখে সে ভেবে নিল ওর কথা শুনে জবাব দেওয়ার আগেই ঘুমকাতুরে রাহি হয়তো এতক্ষণে আবারও ঘুমের সাগরে তলিয়ে গেছে। তাও নিজের মনের কথা রাহিতাকে বলতে পেরে হালকা অনুভব করে চুপচাপ ঘুমিয়ে পড়ল স্বপ্নিল। কিন্তু ঘুমন্ত সে ঘুণাক্ষরেও টের পেল না যে তার কথার প্রভাব তারই পাশে শয়নরত মানুষটার বাকি রাতের ঘুম কেড়ে নিয়েছে। ভার্সিটির ক্লাসে চুপচাপ বসে আছে রাহিতা। সামনের সাদা বোর্ডে স্যার পড়ালেও আদৌ ওর মাথায় কিছু ঢুকছে না। কেননা ক্লাসে বসে থাকলেও ওর মনোযোগ এখন অন্যদিকে। কাল সারা রাত ভেবেছে স্বপ্নিলের কথাগুলো। ও কি তবে শুধুই দায়িত্ববোধ? নিছক দায়িত্বের খাতিরে স্বপ্নিল ওর এমন যত্ন নেয়? অথচ কাল এক মুহূর্তের জন্য রাহিতার মনে হয়েছিল স্বপ্নিল মন থেকে ওর জন্য চিন্তা করে। অন্তত ওর আচরণে এমনটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তবু শেষ মুহূর্তে এসে কেন এসব বলল কে জানে। আনমনেই এসব ভাবছিল রাহিতা। এরই মাঝে ক্লাস শেষ হয়ে যায়। লেকচারার রুম থেকে বের হতেই মাথা চেপে ধরে নিজের ডেস্কে মাথা নোয়ায় সে। বলতে গেলে সারা রাত এক প্রকার ঘুম হয়নি তার। অর্ধেক রাত কেঁদে আর বাকি অর্ধেক উল্টোপাল্টা চিন্তা করে কাটিয়েছে সে। মাথায় কারো হাতের স্পর্শে ডেস্ক থেকে মাথা তুলে রাহিতা ওর পাশে বসা রিমিকে দেখে মৃদু হাসে। ইশারায় ওকে রুম থেকে বের হতে বলে রুম ত্যাগ করে রিমি। ওর পিছু পিছু ব্যাগ নিয়ে ক্লাস থেকে বের হয় রাহিতা নিজেও। ভার্সিটি থেকে বেরিয়ে কাছের এক পার্কে এসেছে দুজন। সরু বেঞ্চের দুপাশে পাশাপাশি বসে দুই বান্ধবী। স্কুল কলেজের পাশাপাশি ভার্সিটিতেও একসাথে চান্স পাওয়ায় ওদের বন্ধুত্বের ভাটা পড়েনি কখনো। তাই না বলেও রাহিতাকে সবচেয়ে ভালো চিনে রিমি। ওর মুখ দেখেই বুঝে গেছে প্রিয় বান্ধবী ভালো নেই, কিছু তো হয়েছে তার। তাই তো ওর থেকে নিরিবিলিতে সব শোনার জন্য এখানে আনা। কি হয়েছে রাহি, বলতো? কিছুই না রে, মাথা ব্যথা করছে। ঘুম হয়নি ঠিকভাবে রাতে। ইস, স্বপ্নিল ভাইয়া খুব জ্বালায়, তাই না? ঠিকভাবে ঘুমাতেও দেয় না আজকাল তার। তাই তো ওর থেকে নিরিবিলিতে সব শোনার জন্য এখানে আনা। কিটকিটিয়ে হেসে রাহিতাকে খেপানোর উদ্দেশ্যে কথাটা বলল রিমি। ভেবেছিল এখন মেয়েটা হয়তো একটু স্বাভাবিক হবে, হয় লজ্জা পাবে, নয়তো হাসবে ওর কথায়। কিন্তু ওকে অবাক করে দিয়ে এমন কিছুই হলো না। স্বপ্নিলের কথা মনে হতেই পুনরায় মূর্ছা গেল রাহিতার। উদাসভাবে চেয়ে রইল আকাশের দিকে, যা চোখ এড়ালো না রিমির। সন্তর্পণে রাহিতার হাত দুটো ধরে সিরিয়াস কণ্ঠে জিজ্ঞেস করলো, এখন কিন্তু সিরিয়াসলি জিজ্ঞেস করছি, কি হয়েছে বল আমায়। তুই ঠিক নেই আমি জানি, বল না রাহি। আমরা তো নিজেদের সাথে সব শেয়ার করি, আজ করবি না? বান্ধবীর কথায় জোরে সোরে এক দীর্ঘশ্বাস বেরোয় রাহিতার বুক চিরে। যে দীর্ঘশ্বাসের প্রকোপ ছুঁয়ে যায় পাশে বসা রিমিকেও। প্রিয় বান্ধবীর মনের কষ্ট জানতে তর্স হয় না তার। বারবার অনুরোধ করতে থাকে রাহিতাকে সব কিছু খুলে বলার জন্য। অতঃপর নিজের মনকে রিমিকে সব কিছু খুলে বলার সিদ্ধান্ত নেয় রাহিতা। দিনকে দিন নিজের মনে সব কষ্ট একা বয়ে বেড়াতে বেড়াতে যে বড্ড ক্লান্ত সে নিজেও। অতঃপর নিজেকে শান্ত করে লম্বা এক শ্বাস নিয়ে তাদের বিয়ের পর থেকে স্বপ্নিলের সাথে ঘটে যাওয়া সব কিছু রিমিকে খুলে বলল রাহিতা। এক এক করে সব কিছু মনোযোগ দিয়ে শোনার পর রিমি বড়সড় এক ধাক্কা খেল। থমথমে মুখে থমকে রইল বেশ কিছুক্ষণ। ওকে এভাবে বসে থাকতে দেখে তাচ্ছিল্যের হাসি হাসে রাহিতা। কি চমকে গেলি তো? এজন্যই বলতে চাইছিলাম না। নেহাত তুই এত জোর করলি, আর মনের মাঝে কষ্টগুলো পুষে রাখতে রাখতে আমিও ক্লান্ত, তাই আজ বলেই দিলাম। আই এম সরি রাহি, আমি জানতাম না তুই এত প্যারার মধ্যে আছিস দোস্ত। আমার তোর জন্য ভীষণ কষ্ট হচ্ছে। তুই কেমনে সহ্য করছিস এত কিছু? করুণ মুখে আতঙ্কিত স্বরে বলে ওঠে রিমি। ওর থেকে দৃষ্টি ফিরিয়ে মাটির দিক তাকায় রাহিতা। শান্ত কণ্ঠে বলে, আমি ঠিক আছি, বেশি চিন্তা করিস না। তুই বললি আর আমি মেনে নেব? আমি কি তোকে চিনি না? সেই কলেজ টাইম থেকে স্বপ্নিল ভাইয়াকে পছন্দ করতি তুই। যখনই তোদের বাসায় যেত লুকিয়ে লুকিয়ে দেখতি তাকে। তোর সাথে কখনো তার কথা হলে পরের দিন এক্সাইটমেন্টে সব আমার কাছে এসে বলতি।
তাই তো আমি যেদিন শুনলাম হুট করেই স্বপ্নীল ভাইয়ার সাথে তোর বিয়ে হচ্ছে, সেদিন অবাক হলেও ভীষণ খুশি হয়েছিলাম যে ফাইনালি তুই নিজের ভালোবাসার মানুষকে পাচ্ছিস। কিন্তু জীবন যে তোর সাথে এত নিষ্ঠুর হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। রাহিতাকে জড়িয়ে ধরে ক্রন্দনরত সুরে বলে রিমি। এতক্ষণ নিজেকে কোনো মতে সামলে রাখলেও এবার রিমির সামনে নিজের অনুভূতি আর লুকাতে পারে না রাহিতা। ওকে জড়িয়ে ধরেই হঠাৎ ফুপিয়ে কেঁদে ওঠে। সেভাবেই বলতে থাকে, কেন উনি এখন আমায় মেনে নিতে পারছে না রিমি? আমার ভালোবাসায় কি কোনো কমতি আছে বল? মানছি ওনার নতুন করে ভালোবাসার জন্য সময় দরকার, তবুও কেন তিনি বললেন আমাকে স্ত্রী হিসেবে মানেন না? এই কথা যে আমি মানতেই পারছি না। আর উনি কি বোঝেন না আমার কষ্ট হয় তার মুখে এসব শুনে? আমার অন্তর যে পুরো ছাড়খাড় হচ্ছে সেটা কি উনি দেখেন না? প্রায় মাসখানেক হয়েছে আমাদের বিয়ের, তবু উনি আগের মতোই আছেন। বাহ্যিকভাবে সহজ হলেও মনের দিক দিয়ে মিশতে পারছেন না আমার সাথে। এভাবে আর কতদিন চলবো বল? কেন আমার সাথে এরকম হলো রে? কি দোষ ছিল আমার? রাহিতার কষ্ট শুনে বুক ফেটে যাচ্ছে রিমির। নিজের বোনের চেয়ে কম চোখে কোনোদিনও ওকে দেখেনি সে। সেই বোন সমতুল্য বান্ধবীর সাথে এমন হয়েছে শুনে কষ্টে বুক জ্বলছে ওর। কিভাবে রাহিতাকে সান্ত্বনা দেবে ভাষা খুঁজে পাচ্ছে না যেন। তবুও ওর হারানো মনোবল ফিরিয়ে আনতে রাহিতাকে ছাড়িয়ে ওর চোখের পানি দুহাতে ওর চোখের পানি নিভিয়ে দিয়ে বলল, আরে পাগল, তুই এভাবে ভেঙে পড়লে হবে? এতদিন সব কিছু সুন্দরভাবে হ্যান্ডেল করে কিনা তুই এই সময় এসে মন ছোট করছিস? তো আমি কি করব বল? আমার মাথায় কিছুই আসছে না। ভালোবাসায় মন আগে, তার অবহেলা যে সহ্য হয় না আমার। তোর কথা শুনে তো মনে হলো এখন স্বপ্নীল ভাইয়া আর আগের মতো উদাসীন নেই তোর ব্যাপারে। বিশেষ করে কালকের ঘটনা যা তুই বললি সেটার উপর ভিত্তি করে তো আরোই নয়। যে মানুষ তোর সামান্য অ্যালার্জি নিয়ে এত চিন্তা করে সে কিনা তোকে নিজের বউ হিসেবে মানে না, এটা ঠিক বিশ্বাসযোগ্য ঠেকছে না আমার কাছে। আমার মনে হয় স্বপ্নীল ভাইয়া হয়তো ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেছেন তোর উপর। রিমির কথায় হাঁ হয়ে ওর দিকে তাকিয়ে আছে রাহিতা। বলছে কি মেয়েটা? স্বপ্নীল আর ওর প্রতি দুর্বল? এটাও আদৌ সম্ভব? পরক্ষণেই তাচ্ছিল্যের সাথে হেসে উড়িয়ে দেয় রিমির কথাকে। এদিকে রাহিতাকে ওর কথা অবিশ্বাস করতে দেখে ওর অগোচরেই এক দীর্ঘশ্বাস ফেলে রিমি, যার অর্থ একে এখন কিছুই বোঝানো যাবে না, যা বলবে তাই অবিশ্বাস করবে। তাই সে নিজেও আর বেশি কিছু বলল না রাহিতাকে। ব্যাগ থেকে পানির বোতল বের করে বলল, পানি খা আর ঠান্ডা মাথায় শোন আমার কথা। যেভাবে সব কিছু চলছে সেটাকে চলতে দে। যে স্বপ্নীল ভাই আজ তোকে এত কাছে পেয়েও নিজের বউ হিসাবে ভালোবাসতে নারাজ, দেখবি একদিন সে নিজেই তোর ভালোবাসা পাওয়ার জন্য কাতর হবে। আমার কথা মিলিয়ে নিস। আর এখন এসব নিয়ে আর মাথা ঘামাস না। আরও কয়েকদিন সময় কাটা দুজন মিলে। দুটো ভাঙা হৃদয় পাশাপাশি থাকলে মনের দূরত্ব ঘুচতে সময় লাগবে না, দেখিস। ঢক ঢক করে পানি শেষ করে ওর জ্ঞানী মার্কা কথা শুনে প্রায় ভীষণ খেল রাহিতা। এটা কি ওরই বান্ধবী রিমি, যে কিনা ওকে এমন সিরিয়াস পরামর্শ দিচ্ছে, তাও আবার বৈবাহিক জীবন নিয়ে? ভাবা যায়? মুখ ফুটে ওকে কিছু বলবে তার আগেই স্বপ্নীলের ফোন আসে রাহিতার কাছে। আর চোখে রিমির দিক তাকিয়ে সে ফোন রিসিভ করে সে। হ্যালো রাহি, তুমি কোথায়? এই তো ভার্সিটি থেকে বের হয়েছি। কেন, কিছু বলবেন? আমি বাসায় যাচ্ছিলাম, তোমার তো ওই সময় ছুটি, তাই ভাবলাম তোমায় পিক করি। তোমার ইউনিভার্সিটির গেটের সামনে আমি, দেখছি না যে? স্বপ্নীলকে ভার্সিটির সামনে আসার কথা শুনে বেশ চমকে যায় রাহিতা। তবু বিষয়টুকু গিলে সে বলে, আসলে আমি রিমের সাথে একটু বাইরে এসেছি, আপনি গেটেই থাকুন, আমি 5 মিনিটের মধ্যে আসছি। ওকে, আই এম ওয়েটিং, জলদি এসো। স্বপ্নীল ফোন রাখতেই আলগোছে রিমির দিক তাকায় রাহিতা। তার প্রশ্নবোধক চাহনি লক্ষ্য করে বলে, উনি নিতে এসেছেন আমায়, ভার্সিটির গেটে আছেন এখন, চল যাই। স্বপ্নীলের আসার কথা শুনে রাহিতার মতো চমকে গেল রিমি নিজেও। বিস্ময়ের রেশ কাটিয়ে বিড়বিড়িয়ে বলে, বউ হিসাবে মানে না, আবার অফিস পেলে ভার্সিটি থেকে নিতে আসছে। বিড়বিড় করে বললেও ওর কথা কর্ণগোচর হলো রাহিতার। চোখ পাকিয়ে বলল,
অফিস থেকে ফিরছিল বলেই এই সময় নিতে এসেছে, নয়তো আসতো না। আর বউ হিসেবে না, বন্ধু হিসেবে লিফট দিতে এসেছেন। আর উল্টাপাল্টা ভাবিস না, শেষমেশ আমার মতোই হতাশ হতে হবে। রাহিতার কথায় ভ্যাবাচেকা খেয়ে ধরা পড়া চোরের মতো হাসে রিমি। সে বুঝল মেয়েটা কষ্ট পেয়ে যথেষ্ট অভিমান করেছে স্বপ্নিলের উপর, তাই এভাবে কথাগুলো বলছে। অতঃপর বেঞ্চ থেকে উঠে ভার্সিটির গেটের কাছে যাওয়ার জন্য পা বাড়ায় দুজনে। ভার্সিটির মেন গেটের কাছাকাছি আসতেই ওদের ডিপার্টমেন্টের টপারের সাথে দেখা হয় রাহিতার। ছেলেটার নাম নিবিড়। মুখে না বললেও সেমিস্টারের শুরু থেকে মনে মনে রাহিতাকে পছন্দ করে সে, কিন্তু রিজেক্ট হওয়ার ভয়ে মুখে বলার সাহস হয়ে ওঠেনি কখনো। যদিও ছেলেটা হ্যাংলা নয়, তবুও বলতে গেলে যে কোনো বাহানায় রাহিতার সাথে কথা বলার সুযোগ খুঁজে সে। আজও চোখের সামনে রিমি ও রাহিতাকে হেঁটে আসতে দেখে তার ব্যতিক্রম ঘটল না। স্বপ্নিলের গাড়ি খুঁজতে খুঁজতে সামনে এগোচ্ছিল রাহিতা। হঠাৎ করে নিজের সামনে নিবিড়কে দেখে কপালে ভাঁজ নিয়ে থেমে দাঁড়ায় সে। হাই রাহিতা, কি খবর? ক্লাস শেষে কোথায় গিয়েছিলে দুজনে? পার্কে গিয়েছিলাম ঘুরতে। কেন, কিছু বলবে? কিছুটা বিরক্তি নিয়েই বলে ওঠে মেয়েটা। সেদিকে ভ্রুক্ষেপ না করে নিবিড় নিজের মতো করে বলে, না, মানে বলছিলাম সেদিন স্যারকে বললো না যে তোমার নতুন চ্যাপ্টারে কিছু ম্যাথ প্রবলেম আছে? তুমি চাইলে আমি তোমার সব প্রবলেমটা হেল্প করতে পারি। ফ্রি টাইমে আমরা লাইব্রেরিতে বসি। নিবিড়ের কথা শেষ হওয়ার আগেই ওর পেছনে ভ্রু কুঁচকে দাঁড়িয়ে থাকা লম্বা চওড়া স্বপ্নিলকে চোখে পড়ে রাহিতার। সে গম্ভীর মুখে ওদের দিকেই তাকিয়ে আছে। রাহিতাকে নিজের পেছনে তাকিয়ে থাকতে দেখে অবাক হয়ে নিজেও পেছন ফেরে নিবিড়। ধূসর রঙা প্যান্টের সাথে সাদা শার্ট পরিহিত ফর্মাল গেটআপে থাকা সুদর্শন স্বপ্নিল নজর কাড়ে তার নিজেরও। এক হাতে স্যুট ঝুলিয়ে অপর হাতে ঘড়ি দেখে রাহিতার উদ্দেশ্যে ভারী কণ্ঠে স্বপ্নিল বলে, এই কোথায় ছিলে? কতক্ষণ ওয়েট করছিলাম। কাজ শেষ হলে জলদি এসো। রিমি, আসি, থাক। আর আমরা এই ব্যাপারে পরে কথা বলবো। শেষের কথাটুকু নিবিড়কে উদ্দেশ্য করে বলে রাহিতা। এতক্ষণ সব পর্যবেক্ষণ করা নিবিড় মাথা নেড়ে সায় দিল তাতে। স্বপ্নিলের পেছন পেছন হেঁটে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল রাহিতা। এ সময় আচমকা নিবিড়ের প্রশ্নে কদম থেমে যায় তাদের দুজনেরই। ভাইয়াটা তোমার কে হয় রাহি? নিবিড়ের প্রশ্নে কিছুটা বিব্রত বোধ করে রাহিতা। কারণটা হলো তার সামনে উল্টো দিক হয়ে দাঁড়িয়ে থাকা স্বপ্নিল। সে কি বলবে স্বপ্নিল তার কে? তার তো গলা ফাটিয়ে বলতে ইচ্ছে করে, এই সুদর্শন লোকটা আমার জামাই, আমার স্বামী, আমার একমাত্র ভালোবাসার মানুষ। কিন্তু পরক্ষণেই ওর মনে এলো, যে লোক ওকে বউ হিসেবেই মানে না, বলা তো যায় না, তাকে স্বামী বললে আবার সে যদি রেগে যায়। তাই কিছুক্ষণ স্বপ্নিলের চওড়া শক্তপোক্ত পিঠের দিক তাকিয়ে কম্পিত গলায় বলল, উনি বাবার বন্ধুর ছেলে। আমার ভার্সিটির সামনে দেখেছেন, তাই লিফট দিতে এসেছেন। ওর কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল নিবিড়। চোখ বড় বড় করে তাকালো রিমি। আর স্বপ্নিল আগের জায়গাতেই তখনকার ন্যায় জমে আছে। এদিকে কোনো মতে কথাটি বলেই আর কোনো দিক না তাকিয়েই দ্রুত পায়ে গাড়ির দিক হেঁটে চলল রাহিতা। নিজের অজান্তেই ওর পেছনে ফেলে গেল এক বিস্ফোরিত স্বপ্নিলকে। চুপচাপ গাড়িতে বসে আছে রাহিতা। পাশে ড্রাইভ করতে থাকা স্বপ্নিলকে দেখেই একটু পরপর জমে থাকা অভিমান জাগ্রত হচ্ছে ওর মনে। কিন্তু স্বপ্নিলের মনে কি চলছে তার জানা নেই, কেননা ওর শক্ত হওয়া চোয়াল ও ভাবলেশীন হাবভাব দেখে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। পুরো রাস্তা দুজনের মাঝে কোনো কথা হয়নি। এমনকি রাহিতা যে ওকে নিজের স্বামী হিসেবে পরিচয় দিল না, এ নিয়েও টু শব্দ করল না স্বপ্নিল। মনে মনে প্রচণ্ড ক্ষিপ্ত হলো রাহিতা। এ কেমন মানুষের সাথে বিয়ে করেছে সে, যার কিনা ওর প্রতি বিন্দুমাত্র কোনো অনুভূতিই নেই। আশ্চর্য। এদিকে রাহিতার পাশে বসা স্বপ্নিল ড্রাইভ করতে করতে অন্য এক ছক কষতে ব্যস্ত। রাহিতার আজকের কথায় সে এতটাই হতভম্ব হয়েছে যে আর কোনো কিছু বলার ভাষা অবধি হারিয়ে ফেলেছে যেন। অবশ্য এ স্তব্ধ হওয়ার পেছনে আরেকটি কারণ আছে, এবং তা হলো হঠাৎ করে তার মনে সৃষ্টি হওয়া এক নতুন অনুভূতি, যা কিছুক্ষণ যাবৎ উপলব্ধি করছে স্বপ্নিল। এ অদ্ভুত অনুভূতির সাথে যে আগে সাক্ষাৎ ঘটেনি তার।
আশ্চর্যজনকভাবে ওর মনের এই নতুন অনুভূতির কারণ হলো রাহিতা। একটু আগে রাস্তায় ওকে বাবার বন্ধুর ছেলে বলাটা বিশেষ পছন্দ হয়নি স্বপ্নীলের। যদিও সে জানে রাহিতা মিথ্যা বলেনি, হয়তো ওর কথা ভেবেই এ কাজটি করেছে সে। কেননা স্বপ্নীল নিজেই তো রাহিতাকে বউ হিসেবে মানে না, চেয়েও মন থেকে গ্রহণ করতেও পারছে না মেয়েটাকে, এবং এটা তো সে নিজ মুখেই বলেছে রাহিতাকে। মস্তিষ্ক রাহিতার পক্ষে সায় দেয়, কিন্তু স্বপ্নীলের অবাধ্য মন তা মানতে নারাজ। এভাবে মানুষের সামনে তাকে নিজের স্বামী হিসেবে পরিচয় না দেওয়ায় রাহিতার উপর মনে মনে ফুঁসে ওঠে সে। কোনো অজানা কারণে ভীষণ রাগ হচ্ছে ওর রাহিতার উপর। যতই হোক, দুনিয়ার নজরে তো তারা দুজন স্বামী স্ত্রী। তবে কি এমন ক্ষতি হতো যদি রাহিতা ওই ছেলেটার সামনে ওকে স্বামী হিসেবে পরিচয় দিত? স্বপ্নীল কি অস্বীকার করত? অবশ্যই করতো না। কিন্তু এই কথাটা কোন মুখে সে রাহিতাকে বলবে ভেবে পায় না স্বপ্নীল। তাই তো মন মস্তিষ্কের এই দ্বিপাক্ষিক যুদ্ধে অপারগ হওয়ায় চুপচাপ মুখে কুলুপ এঁটে ড্রাইভ করছে সে, অথচ মনে মনে ঠিকই ফুঁসছে। এরই মাঝে কখন যে গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছে টের পায় না স্বপ্নীল। আচমকা হাতে রাহিতার স্পর্শে টনক নড়ে তার। কি করছেন? সামনে গাড়ি আসছে, স্পিড কমান প্লিজ। আতঙ্কিত স্বরে স্বপ্নীলের হাত ধরে চেঁচিয়ে ওঠে রাহিতা। এতক্ষণে হুঁশ আসায় মুহূর্তের মধ্যেই স্পিড কমিয়ে সামনে আসা গাড়ি থেকে নিজেদের গাড়িকে নিরাপদ দূরত্বে আনে স্বপ্নীল। তা দেখে ফুস করে ভেতরে চেপে রাখা শ্বাস ছাড়ে রাহিতা, আর চোখে ওর দিক তাকিয়ে গম্ভীর স্বরে স্বপ্নীল বলে, চিন্তার কোনো কারণ নেই। স্বামী হই বা না হই, তোমাকে সেফলি বাসায় পৌঁছে দেওয়াটাও আমার দায়িত্বের মধ্যেই পড়ে। এই বিষয়ে আমি কোনো গাফলতি করব না। ওর কথায় কপালে ভাঁজ পড়ে রাহিতার। স্বামী হই বা না হই কথাটা মস্তিষ্কে ঘুরপাক খায় কিছুক্ষণ। স্বপ্নীল কি তবে ওকে তখনকার ঘটনার জন্য খোঁটা দিল? কিন্তু কেন? সে তো নিজেই চায় না তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, তবে কেন এহেন আচরণ? দাঁতে দাঁত চেপে রাহিতা উত্তর দেয়, হ্যাঁ, তা তো দেখতেই পারছি। এজন্যই তো হঠাৎ স্পিড বাড়িয়ে অ্যাক্সিডেন্ট করতে ধরেছিলেন। এক্সকিউজ মি, আমি কেন ইচ্ছে করে এমন করব? আমি কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হওয়ায় কখন হঠাৎ স্পিড বাড়িয়ে দিয়েছি টেরই পাইনি। দ্যাটস ইট, আর কিছুই না। বাই দ্য ওয়ে, তুমি কি এই জন্য আমায় খোঁটা দিচ্ছ? ভ্রু কুঁচকে রাহিতার বিরক্ত হয়ে থাকা মুখের দিক তাকিয়ে বলে ওঠে স্বপ্নীল। ওর কথায় তাচ্ছিল্য হেসে রাহিতা উত্তর দেয়, আমি আপনাকে কেন খোঁটা দেব বলুন তো? সে অধিকার কি আমার আছে? এভাবে কেন বলছো? আমি কি সেটা বলেছি? আমিও তো ভুল কিছু বলিনি, তাই না? ওর কথায় এবার যার পরনায় অবাক হয় স্বপ্নীল। হঠাৎ করে আজ দুপুর থেকে এসব কেন বলছে রাহিতা? সম্পর্ককে অস্বীকার করা, অধিকার নিয়ে কথা বলা, এর আগে যখনই এমন কথা হয়েছে ততবারই এ ধরনের কথাবার্তা শুধু স্বপ্নীল বলেছে। কিন্তু এক মাসে রাহিতাকে ভুলেও একবার এমন কিছু উচ্চারণ করতে দেখেনি সে। তবে আজ মেয়েটার কি এমন হলো? রাহিতার কি খুব বেশি মন খারাপ? নিজের অজান্তেই ওকে কোনো কষ্ট দেয়নি তো সে? মনে মনে ভাবনায় পড়ে যায় স্বপ্নীল। কিন্তু বহু অনুসন্ধান করেও কোনো কারণ খুঁজে পায় না তার মন। একবার ভাবলো রাহিতাকে নিজেই জিজ্ঞেস করবে কি হয়েছে, কিন্তু এর আগেই গাড়ি বাসার সামনে এসে যায়। অতঃপর ওকে কিছু বলার সুযোগ না দিয়েই দরজা খুলে গাড়ি থেকে বের হয়ে পড়ে রাহিতা। পেছনে ফেলে যায় আরেক দফা বিস্মিত স্বপ্নীলকে। রাতের বেলা পড়ার টেবিলে বসে পড়ছে রাহিতা। পরীক্ষা আসতে খুব বেশি দেরি নেই, সময় নষ্ট করা যাবে না। খাতায় অঙ্ক করছে আর একটু পরপর কাটছে সে। এমনিতেই এই একটা চ্যাপ্টারে ওর সমস্যা, তার মধ্যে আজ মন মেজাজ ভালো নেই সকাল থেকে। সব মিলিয়ে রাগ যেন খাতার উপর ঝাড়ছে একটু পরপর। স্বপ্নীল বেশ অনেকক্ষণ ধরে বারান্দায় এক ধ্যানে আকাশের দিকে তাকিয়ে সিগারেট ফুঁকছে। রুমে যেতেও ভালো লাগছে না। রাহিতা ওর সাথে প্রয়োজন ছাড়া কথা বলছে না সকাল থেকে, এখন গেলেও নিশ্চয়ই বলবে না, তিক্ত মনে ভাবে স্বপ্নীল। এরই মাঝে ওর ফোনে কল আসে। আননোন নাম্বার দেখে ভ্রু কুঁচকে ফেলে। সিগারেটের শেষ টান দিয়ে ধোঁয়া উড়িয়ে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে সালামের আওয়াজ আসে। সালামের জবাব দিতেই স্বপ্নীল শোনে, কেমন আছেন দুলাভাই? আমায় চিনছেন তো? গলার স্বর শুনেই স্বপ্নীল আন্দাজ করেছিল এটা কে।
এবার তো কথা শুনে স্পষ্ট বুঝলো, তাই রাগঢাক না করে সরাসরি বলল, আরে রৌনক নাকি, কি অবস্থা? আমি তো ভালো আছি, তোমার কি খবর? আমরা তো সেম ব্যাচের ছিলাম, আপনি করে বলছো কেন? আমিও ভালো আছি। এই তো মজা করছিলাম, নতুন সিম কিনেছি, সেটা থেকেই ফোন দিল। দেখছিলাম দোলাভাই আমায় চিনে কিনা। বেশ বেশ, কিন্তু লাভ যে হলো না। আমি যে আগেই ধরে ফেলেছি শালাবাবু। ওর সাথে রসিকতা করে বলল স্বপ্নিল। একই সাথে রৌনকও হাসলো। হাসতে হাসতেই বলল, তা কোথায় তুমি, বাসায় না বাহিরে? কি করছো? বাসাতেই আছি, তোমার বোন পড়ছে রুমে, আমি বারান্দায় দাঁড়িয়ে। ও, রাহি কেমন আছে? ওকে ফোন দিয়ে পেলাম না, ফোন বন্ধ কেন? ভালো মতো পড়াশোনা করছে তো? ওর আবার সামনে পরীক্ষা, খুব চিন্তা করছিল বেচারি এটা নিয়ে। আমার কাছে হেল্প চেয়েছিল, তখন আমি ব্যস্ত ছিলাম। আমি কাল ফোনে ওকে বুঝিয়ে দেব, ওকে বলে দিও। ফোন মেমি চার্জ দিতে ভুলে গেছে, ও তো সন্ধ্যা থেকেই পড়ছে। আমি ওকে তোমার কথা বলে দেবো, চিন্তা করো না। এরই মাঝে মায়ের ডাক পড়ে স্বপ্নিলের। রৌনকের সাথে কথা শেষ করে রুম ত্যাগ করে মায়ের কাছে চলে যায় স্বপ্নিল। গম্ভীর মুখে দরজার সম্মুখে দাঁড়িয়েছিলেন দিলারা বেগম, যেন স্বপ্নিলের আসারই অপেক্ষা করছিলেন এতক্ষণ। মাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে স্বপ্নিল খানিকটা বিচলিত হয়। দ্বিধান্বিত কণ্ঠে শুধায়, কিছু বলবে মা? কি হয়েছে রাহির? রাহির আবার কি হবে, ও তো পড়ছে রুমে। বিস্মিত সুরে প্রশ্ন করে স্বপ্নিল। ওর জবাবে যেন সন্তুষ্ট হলেন না দিলারা বেগম। আগেরকার মতোই গাম্ভীর্য ভাব বজায় রেখে বলেন, দেখ স্বপ্নিল, তোদের মধ্যে কি হয়েছে আমি জানি না। রাহি নিজে থেকে আমায় কিছু বলেনিও। ও মেয়েটাই এমন, নিজের ওপর হাজারো ঝড় বয়ে গেলেও পাশের মানুষকে ঘুণাক্ষরেও টের পেতে দেবে না সে। কিন্তু আমি তো মা, ওর না বলা কথাও চোখ মুখ দেখে বুঝে নিতে পারি। আজ সকাল থেকে খেয়াল করছি ওকে, না ঠিক মতো খেয়েছে সকালে, দুপুরে আসার পরেও ঠিকভাবে কথা বলেনি আমাদের কারোর সাথে। মনে হচ্ছিল ওর ভীষণ মন খারাপ। আমি জানি এর পেছনে নিশ্চয়ই আমার মহান ছেলের হাত, তাই না? সত্যি করে বলতো, তুই কি বলেছিস ওকে? আবারও খারাপ আচরণ করিসনি তো মেয়েটার সাথে? মায়ের কথায় হতাশ মুখে দীর্ঘশ্বাস ফেলে স্বপ্নিল। শেষমেশ ওর মাও ওকেই দোষ দিচ্ছে। অদ্ভুত ব্যাপার, সব দোষ এখন তার। অথচ রাহিতা যা করলো তা তো কেউ দেখলো না। এই যে রাহিতা ওকে সকাল থেকে ইগনোর করছে, ওর সাথে ঠিকভাবে কথা বলছে না, ওকে এড়িয়ে চলছে এক প্রকার, এটা কি কেউ দেখেছে? ওকে এটা নিয়ে কিছু বলেছে? না, বলেনি। তবে সব দোষ স্বপ্নিলের একার কেন? বিষাদিত অন্তরে ভাবে সে। দেখো মা, আমি ওকে কিছুই বলিনি। তোমার আদরের বৌমা সকাল থেকে হুট করে এমন অদ্ভুত বিহেভ করছে। আমি 2 বার জিজ্ঞেস করছি কি হয়েছে, তবু আমাকে বলে নাই। আমার কোনো দোষ নেই মা, আমার জানা মতে আমি তো এমন কিছুই বলিনি ওকে। কেন এরকম করছে ওই বলতে পারে। স্বপ্নিলের কথায় ভ্রুযুগল কুঞ্চিত হয় মায়ের। ছেলের সরল মুখ দেখে বুঝেন সে মিথ্যে বলছে না, কিন্তু তবুও কোথাও যেন কোনো ভুল রয়ে যায় চোখের আড়ালে। পরক্ষণেই মনে হলো পরদিন না হয় সরাসরি রাহিতার থেকে জিজ্ঞেস করবেন তিনি। দেখা যাচ্ছে হয়তো স্বপ্নিল নিজের অজান্তেই এমন কিছু করেছে যার কারণে মন খারাপ করেছে রাহি, অথচ তার ছেলে এখনো বুঝতেই পারেনি ব্যাপারটা। এ গাধাটাকে নিয়ে আর পারা গেল না। আচ্ছা ঠিক আছে, এখন রুমে যা। মেয়েটা একা আছে, ও আবার একটু ভয় পায়, তুই রুমে যা। মায়ের কথায় হাফ ছেড়ে বাঁচে স্বপ্নিল। সে যেন এতক্ষণ এটারই অপেক্ষায় ছিল। সেভাবেই মাথা নাড়িয়ে দ্রুত পায়ে রুমে চলে এলো। স্বপ্নিলকে রুমে আসতে দেখেও যেন দেখল না রাহিতা। আর চোখ ওর দিক একবার তাকিয়ে পড়ার গতি বাড়িয়ে দিল। বিষয়টা লক্ষ্য করে বিছানায় বসে ওর পড়া শেষ হওয়ার প্রহর গুনছিল স্বপ্নিল। কিন্তু মিনিট 10 পার হওয়ার পরেও যখন রাহিতার আসার নামগন্ধ নেই, তখন বিরক্তিকর সুরে স্বপ্নিল বলে ওঠে, কি ব্যাপার, আজকে সারা রাত পড়াশোনার প্ল্যান আছে নাকি? থাকতেই পারি। রাহিতার তেরা জবাব। এতে বেশ খানিকটা ক্রুদ্ধ হয় স্বপ্নিল। তাচ্ছিল্যের সাথে বলে, থাকবেই তো, তোমাদের মতো ফেল টু স্টুডেন্টদের থেকে আর কি আশা করা যায়? সারা বছর পড়াশোনার নাম নেই, আর মনে করে পরীক্ষার আগের দিন পড়লেই ফার্স্ট হবে।
কি? আমাকে ফেলটুস বললেন আপনি? তেতে উঠে রাহিতা। ওকে রাগাতে পেরে মনে মনে ক্রূর হাসে স্বপ্নিল। এতক্ষণে মনে হচ্ছে রাহিতার সাথে কথা বলছে ও। সে রাগকে বাড়িয়ে দিতেই পুনরায় বলে, অফকোর্স, আমি কি জানি না মনে করছো? টেবিলের সামনে দিয়ে যাওয়ার সময় তোমার খাতা দেখেছি আমি, কতগুলো ম্যাথ কাটা খাতার মধ্যে। ভালো স্টুডেন্ট হলে কি আর এগুলো হতো? আমিও পার করে এসেছি ওই ধাপ, বুঝি না নাকি কিছু?